দেখেন, আমরা রাজনীতি করি। এখন আমি এই যে 2018 সালের পর থেকে রাজনীতি করছি, এর মাঝখানে আমি অনেক কিছু শিখেছি। আমাদের দেশে যেটি হয় যে নতুন উত্থান হলে ওই পপুলিজম ওইটাকে আসলে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমার কাছে আমরাও এটা করেছি, আমরা অস্বীকার করি না। মানে যখন আমাদের উত্থান হয়েছে আমরা করেছি, কিন্তু ডে বাই ডে আমার কাছে পলিটিক্যাল কনসাসনেস কিন্তু আমার বেড়েছে। যে কারণে দেখেন, যখন ধানমন্ডি 32-এ এ ধরনের ঘটনা ঘটছে, সারা দেশে যখন আওয়ামী লীগের বাড়িঘরে লুটপাট শুরু হয়ে গেছে, ভাঙচুর শুরু হয়ে গেছে, তখন কিন্তু সর্বপ্রথম আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছি। এবং পরের দিন প্রেস ক্লাবে আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ঘটনায় আওয়ামী লীগ জিতেছে আর তোমরা হেরেছো। আওয়ামী লীগ কী চায় আপনাকে ভাবতে হবে। আওয়ামী লীগ চায় যে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ। এখন এই মবের মাধ্যমে কি স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে না অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে? আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কি চায়? ভারত চায় এই সরকারের ব্যর্থতা, এই সরকার ব্যর্থ হয়ে যাক। ব্যর্থ হলে কি হবে? আমরা সেই 1/11 ইতিহাস তো ভুলে যাইনি। শুরুতে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, যখন তারা পারলো না, ব্যর্থ হলো, বিশৃঙ্খলা হলো, তখন তো 1/11 হাজির হলো। ঠিক একইভাবে এই ধারাবাহিক মবের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত বড়ই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকুক আর যত সম্মান থাকুক না কেন, যখন এই ধরনের মব চলতেই থাকবে তিনি কিন্তু ব্যর্থ হবেন। তখন কি হবে? তখন কিন্তু পলিটিক্যাল কোনো পার্টি ক্ষমতায় যেতে পারবে না। তখন আর একটি 1/11 সৃষ্টি হবে। এই মবগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করবে। এখন এই পলিটিক্যাল কনসাসনেস, এই গভীরতা, এই চিন্তা, এটা তো আমাদের অনেকের মধ্যে নাই। যে কারণে আমাদের উপদেষ্টারা কেউ কেউ মনে করছে হ্যাঁ মব হচ্ছে, এটা তো আওয়ামী লীগের বাড়িঘর, ভেঙে ফেলাও। উপদেষ্টারা বুঝতেছে না যে এইটা থেকে শুরু, এরপরে যমুনা ঘেরাও শুরু হবে। দেখেন না, এরপরে যার যা মন চাচ্ছে যমুনা ঘেরাও করো। তো প্রধান উপদেষ্টাকে বুঝতে হবে যে রাষ্ট্রে যখন 6 মাস আগে আপনি যা করেছেন, 6 মাস পরে সেটি করা যায় না। আপনি এখন মনে করেন যে নতুন সংবিধান এই রাষ্ট্রের জন্য দরকার, এই রাষ্ট্রে গণপরিষদ দরকার, এই রাষ্ট্রে বিপ্লবী সরকার দরকার। যখন আপনি শপথ নিবেন, যখন সরকার গঠন করবেন, আপনি যদি তখন সবকিছু করে ফেলাইতেন, কোনো সমস্যা ছিল না। আমাদের স্নেহের ছোট বোন মনিরা শারমিন যেটি বলেছে যে ডে বাই ডে মানুষের ভিতরে অস্থিরতা বাড়ছে, মানুষের ভিতরে বিশৃঙ্খলা বাড়ছে, অনৈক্য বাড়ছে। এখন কেন বাড়ছে? ঐক্য ধরে রাখার দায়িত্ব আমি যাদের কাছে দিয়েছিলাম, তারা কি ঐক্য ধরে রাখতে পেরেছে? দেখেন, এইখানে আমরা যতগুলো পলিটিক্যাল পার্টি আছি, আমরা প্রত্যেকেই কেউ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা, উপদেষ্টাদের সমালোচনা 3-4 মাস করে নাই। কিন্তু যখন নির্বাচনের বিষয়গুলো আসলো, তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা একজন এক ধরনের বক্তব্য দেয়। কখনো বক্তব্য আসছে যে আপনার ইলেকশন ডিসেম্বরের শেষে, কখনো বলছে মার্চে, কখনো বলছে আপনার জুনে। তো ভাই, ইলেকশন নিয়ে এত বক্তব্য কেন প্রয়োজন? তিনি আবার উপদেষ্টা না। তো আমি বলতেছি ইলেকশন নিয়ে তো অবশ্যই বক্তব্য, রাষ্ট্র সংস্কারের অংশ হলো ইলেকশন। আপনার রোডম্যাপটা দেন, আপনি রোডম্যাপটা দিয়ে বলেন যে আমার রাষ্ট্র সংস্কার, ছোট সংস্কার করার জন্য, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার করার জন্য বা ন্যূনতম সংস্কার করার জন্য আমার 10টা মাস দরকার, বা বড় সংস্কার করতে গেলে আমার 20টা মাস দরকার। এই জন্য আমি এত তারিখে ইলেকশন দিব। ইলেকশনের ডেটটা দিলে এই বিশৃঙ্খলা কমবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কমবে। এখন বিএনপি একটা বড় পার্টি, আমাদের একটা মাঝারি পার্টি, তারা নতুন একটা পার্টি গঠন করেছে। সারা দেশের এত কর্মীকে এই অরক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। জিল্লুর ভাইকে আমি বলবো যে এই আপনি যদি রাজনীতি করতেন, আপনি বুঝতেন যে অনেক সময় যখন প্রশাসন ফাংশন করে না, পুলিশ ফাংশন করে না, তখন কিন্তু এইগুলো আসলে নিয়ন্ত্রণ করা যায় না। দলের প্রধান তিনি পুলিশ প্রধান না, তিনি সেনাবাহিনীর প্রধান না, চাইলেও কিন্তু সাথে সাথে পরিবারের 10টা ছেলেকে নিয়ন্ত্রণ করা যায়। আমি সেটাই বলতেছি, রাষ্ট্রটা কিন্তু অরক্ষিত। আপনাকে বুঝতে হবে, যেখানে সরকার মব কন্ট্রোল করতে পারতেছে না, যেখানে সরকারের লোকজন বুঝে বা না বুঝে মব সৃষ্টি করতেছে, সরকার কন্ট্রোল করতে পারতেছে না, তার হাতে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সব বাহিনী আছে। তার একজন উপদেষ্টা এক ধরনের পোস্ট কয়, তাত্ত্বিক জ্ঞান দেওয়া শুরু করেছে। উপদেষ্টা কখনো মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে বলছে, কখনো পক্ষে বলছে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের পক্ষে বিপক্ষে। এই যে তালবানা শুরু হয়েছে, তাদের ভিতরে তো বিশৃঙ্খলা। তো আপনি জনগণের ভিতরে শৃঙ্খলা কেমনে আনবেন? অর্থাৎ আমাদের আসলে ভুল হয়ে গেছে অনেক কিছু। 7 মাস আগে ভুল হয়ে গেছে, প্রধান উপদেষ্টা সিলেকশনটা বেস্ট ছিল, কিন্তু বাকি যে সিলেকশনগুলো এত বাজে হয়েছে
যাদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে চাচ্ছে, এই মবগুলো বন্ধ করা কিন্তু রাষ্ট্র সংস্কারের অংশ। তারা কিন্তু এখনো পর্যন্ত এই পুলিশটাই ঠিক করতে পারে নাই। আরে ভাই, আপনি তো অন্তত 1 লাখ ছাত্র জনতা, এদের আবার কিসের ট্রেনিং দিবেন? প্রতিবাদ করেছে, পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, মানে এরা ট্রেনিং প্রাপ্ত। এদেরকে ন্যূনতম 1 মাসের ট্রেনিং দিয়ে আপনি পুলিশে নিয়োগ দিতে পারতেন, অন্যান্য বাহিনীতে 1 লাখ আপনি দিতে পারতেন না? আপনি এখন এসে বলছেন যে পুলিশের 80% আপনার আওয়ামী পরিবারের। তো আপনি জানেন যে এই প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না। এনএসআইতে 95% ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সেই গোয়েন্দা সংস্থায় যুক্ত করা হয়েছে, এসবিতে যুক্ত করা হয়েছে, ডিজিএফআইতে যুক্ত করা হয়েছে। এদের মাধ্যমে আপনি কি রাষ্ট্র সংস্কার করবেন? অমুক জায়গায় হামলা হবে, গোয়েন্দা সংস্থা জানবে, পুলিশের কাছে তথ্য দিবে না। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। যারা বোকা তারা মনে করছে যে এরা রাষ্ট্র সংস্কার করে বহুত কিছু করে ফেলাবে। আমরা যেহেতু এদের আশপাশে ছিলাম, দেখেন অনেক উপদেষ্টা আছে, ফোন দিয়েছে, আপা একটু আসেন, আমরা একটা প্রতিবাদ করতেছি, আপনার ভয়েস আছে, আন্তর্জাতিক খ্যাতি আছে, আপনি এসে কথা বললে এটা গুরুত্ব পারে। আমাদেরকে মিডিয়া তো গুরুত্ব দেয় না, সেই উপদেষ্টারা আসে নাই। তারা হয়েছে বিপ্লবী সরকারের উপদেষ্টা, তারা রাষ্ট্র সংস্কার করবে, আমাকে বোঝাবেন আপনি? মূলত যেটি হচ্ছে যে এখন যারা সরকারের সুবিধাটা ভোগ করতেছে তারা চাচ্ছে যে ইলেকশনটা যত লেন্দি করা যায়। মূল সমস্যা আসলে এইখানে। বিএনপি মনে করছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, আরেকটি 1-11 হতে পারে। যদি বাংলাদেশে আরেকটি 1-11 ডেকে আনে, এই সরকার ডেকে আনবে। রাজনৈতিক দলগুলো কোনোভাবে 1-11 চায় না। আমি সর্বশেষ বলবো, দেখেন মব সংগঠনের কথা কিন্তু এখানে এসেছে, তো মব সংগঠন কিন্তু ধ্বংস করার দায়িত্ব সরকারের। সরকারের সেই দায়িত্বটা নিতে হবে। মনিরা শারমিন খুব ভালো কথা বলেছে যে আমরা ওই সময় বলেছিলাম যে আমরা ওই সময় না, দেখেন আমরা যে সময় থেকে রাজনীতি করি, আমরা বলেছি যে ফেসিবাদের পতন তো হইতে হবে, পাশাপাশি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হইতে হবে। তো এইটা তো কে না চায়? সবাই চায় যে রাষ্ট্র সংস্কার হোক। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে ওই যে নানান সময় নানান বয়ান, নানান বক্তব্য, 1-11 একটি সন্দেহ সংশয়, এটি নিয়ে আসলে ভয় থাকার কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, আমরা বলেন, অন্য দলগুলো সরকারের ব্যর্থ সরকার, আমরা এটি কেউ চায় না। কিন্তু সরকারকে তো চাপিয়ে না রাখলে সরকার নানান সময় নানান ভুল করবে। আমরা অতীতে দেখেছি যে সরকার অনেক ধরনের ভুল করছে। এখন সমালোচনা করা যাবে না। কেউ একজন ব্যক্তি কি বলছে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে হবে, পতন ঘটাইতে হবে, আন্দোলন করে পতন ঘটাইতে হবে? বলতেছে না। বরং ডক্টর ইউনূসের আশপাশে যে সকল মুজিববাদী উপদেষ্টারা আছে না, মুজিববাদী উপদেষ্টা তো নিয়োগ দিয়েছে, যে বলছে যে সবার আগে ধানমন্ডি আপনার ভিজিট করা দরকার ছিল, তাকে নিয়োগ দিয়েছেন। অথচ আপনার উপদেষ্টারা ধানমন্ডি থাকুক সেটা চায় না। তো এবং একই সাথে 1-11 দোসর আলী ইমাম মজুমদার, তিনি মুজিবের বন্দনা করেছেন 2017 সালে প্রথম আলো পত্রিকায়। ওরকম বন্দনা কিন্তু বাংলাদেশের মানে আওয়ামী লীগের অনেক বড় নেতারাও করে নাই, তাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন। আর এদের মাধ্যমে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবেন? এরা তো পুরো প্রশাসনে আওয়ামীকরণ করেছে। ডিসি নিয়োগের কেলেঙ্কারি কে না জানে? আওয়ামী লীগের তালিকার আওয়ামী লীগ যাদেরকে প্রমোশন দিতে চেয়েছিল ঠিক তাদেরকে ডিসি বানানো হয়েছে। কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত পুলিশের ওই 80% বাদ দিতে পারলেন না, রেবের বাদ দিতে পারলেন না। যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি কিসের আইনের শাসন প্রতিষ্ঠা করছেন? রাষ্ট্র সংস্কারের কিচ্ছু হচ্ছে না। রাষ্ট্র সংস্কার করতে হলে যেটি করণীয় সেটি হলো এই উপদেষ্টা পরিষদে সবার আগে সংস্কার করতে হবে। এই সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে রাষ্ট্র সংস্কার হবে না। সর্বশেষ বলবো, দেখেন সরকার কিন্তু ডে বাই ডে তার নিরপেক্ষতা হারাচ্ছে। এখন ছাত্ররা, নাহিদ ইসলাম যেটি বলেছে, ছাত্ররা একটা পার্টি গঠন করেছে যারা সামনে ছিল। এখন ছাত্ররা পার্টি গঠন করেছে, সুতরাং বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এখন আর এক্সিস্ট করে না, এই কথা তিনি নিজে বলেছেন। তাহলে দুইজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে থাকলে তো অন্যান্য দলগুলো বলবে যে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আছে। ছাত্ররা পার্টি গঠন করেছে, তার মানে কি বৈষম্য বিরোধী যদি বিলুপ্ত হতে পারে তাহলে ছাত্রদের প্রতিনিধি এখানে কেন থাকবে? ছাত্র মানে সারা বাংলাদেশের প্রতিনিধি না, তাদেরকে পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা বাংলাদেশে কিন্তু ছাত্র প্রতিনিধি বিভিন্ন সেক্টরে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে। সরকারকে এখন পুরোপুরি নিরপেক্ষ না হলে রাজনৈতিক দলগুলো আর সহযোগিতা ওইভাবে করবে না, এটা হচ্ছে মূল কথা।